স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। ঢাকা শহরে একটা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক, এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। বিপ্লব, এবারের বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই সাথে তিনি প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী যে বক্তব্য দিয়েছেন সেখানে বলছেন অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো আমদানিতে যে শুল্ক আরোপ করা হয় সেটি যেন না করা হয়, এ বিষয়ে তিনি সুপারিশ করেছেন। পাশাপাশি সম্পা তিনি আশাবাদ জানিয়েছেন যে আগামী বছরে মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে আনার পাশাপাশি এই যে যানজট হচ্ছে সেই যানজট কিছুটা কমানো হবে। পাশাপাশি উচ্চ যে প্রবৃদ্ধি এবং যে বিষয়টি বলছিলাম আপনাকে যে বেশ কিছু কালো টাকা সাদা করার একটি সুপারিশ তিনি তুলে ধরেছেন এবং বেশ কিছু সুবিধার কথাও কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন সংসদে। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সবশেষ সান্ধ্যবাজারে আমাদের হাতে থাকছে। ভারত বাংলাদেশের মধ্যে এই বাণিজ্য এটা থাকবে না, এটা নেপাল এবং ভুটানের সাথে আমাদের পারস্পরিক এই সম্পর্কটা আরও সুদৃঢ় হবে। এগুলি যদি স্বচ্ছ না হয়, টেকনিক্যাল ডিসিশন না হয়, তাহলে অনেক সময় দেখা যায় এগুলি টেকসই হয় না। পারস্পরিক উপাদেয়তাটা থাকা দরকার এবং পারস্পরিকভাবে আমরা দেয়া নেওয়ার জায়গাটা, এই স্পিরিটটা থাকা দরকার বলে মনে করছি। বিপ্লব, বাংলাদেশ ভারতের মধ্যে রেল যোগাযোগ নিয়ে যে সম্প্রতি আলোচনা চলছে সেটি নিয়ে কিন্তু বেশ একটি সরগরম পরিস্থিতি বিরাজ করছে এবং এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে দেয়া নেয়ার যে যোগ বিয়োগে উভয় দেশের স্বাচ্ছন্দ্য এবং স্বচ্ছতা সেটি বিবেচনা করা জরুরি। তবে সম্পা এখন পর্যন্ত কিন্তু এই পথের সময়সূচি কিংবা পণ্যের ধরন পাশাপাশি ট্রেনের সংখ্যা কতটি হবে সেগুলো নির্ধারণ হয়নি। এ নিয়েও সান্ধ্যবাজারের আমাদের হাতে বিস্তারিত রয়েছে। তবে শুরুতেই 2024 অর্থ বিল পাশের যে প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ শুরু করেছিলাম সেই প্রসঙ্গটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2024-25 অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন 2030 সাল নাগাদ রাজধানীতে কোনো যানজট থাকবে না। তিনি এও বলেন আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কর ছাড়ের সুবিধা বহাল রাখার সুপারিশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া কালো টাকা সাদা করার সুবিধা বহাল রাখার কারণ ব্যাখ্যা করেন সংসদ নেতা। মনুষ্য সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক সংঘাত, যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এইগুলি মোকাবেলা করেই তো আমাদের চলতে হচ্ছে। আমরা তারপরেও দেখেছি সারা বিশ্বব্যাপী জীবন জীবিকার যে ঝুঁকি এবং মূল্যস্ফীতি, বাংলাদেশ তো এর থেকে দূরে নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লাগলো, স্যাংশন হলো, প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেল। আমাদের বিশ্ববাজারে আমরা দেখলাম জ্বালানি তেল, সার, গ্যাস, ভোজ্য তেল, গম, চিনি, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে এবং পরিবহন খরচ বেড়ে গেছে। ওই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবু মানুষের যাতে কষ্ট না হয়, যেখানে যত টাকা হোক আমরা তা খরচ করেছি এবং মানুষের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। অনেক উন্নত দেশও তারা পারেনি। বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে, সেজন্য সে আলাদা রেল লাইনও করে দিচ্ছি, খুব শীঘ্রই সেটা শেষ হবে। কাজে সে ব্যবস্থা আমরা নিয়েছি। 2030 সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না, মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে এবং মানুষের জীবন মানও উন্নত হবে। সেই সাথে সাথে আমাদের বিভাগীয় শহরগুলি, এই বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের, আমরা ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি, অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি, সে পদক্ষেপও আমরা নেব। হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে
30 জুন 2024 তারিখের মধ্যে যে সকল প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের জন্য বিদ্যমান কর অব্যাহতির সুবিধা আমরা অব্যাহত রাখবো। কারণ কর থাকবে না, যেটা কর দেওয়া হয়েছে সেটা তুলে দিতে হবে। কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। বিপ্লব, 2024-25 অর্থ বছরের যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেটি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে ডেকে নিতে চাই সহকর্মী বেলায়েত হোসাইনকে। বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, পাশাপাশি এই যে 2024-এর অর্থ বিল পাশ সেই প্রসঙ্গেও কথা বলবো। শুরুতেই জানতে চাই, 2024-25 অর্থ বছরের যে বাজেট নিয়ে সংসদে কথা হয়েছে সেখানে কোন সংসদ সদস্য কি বলেছেন? আপনি জানেন যে এই মাসের শুরুতেই বাজেট প্রস্তাবনা উপস্থাপন করার পর পুরো মাস জুড়েই কিন্তু বাজেট নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে, নানা ধরনের বিশ্লেষণ হয়েছে, সংসদ সদস্যরা কথা বলেছেন। আজকে মূলত বাজেটের সমাপনী আলোচনা ছিল, আগামীকালকে বাজেট পাশ হবে জাতীয় সংসদে। আজকে সমাপনী আলোচনায় মোটা দাগে 3 জন কথা বলেছে। আমরা যদি বলি সেটি হচ্ছে, প্রথমেই সংসদের বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, তারপরে সংসদ নেতা অর্থাৎ সরকার প্রধান কথা বলেছেন, তারপরেই অর্থমন্ত্রী কথা বলেছেন। আমি যদি একটু শুরুতে জানিয়ে রাখি যে প্রথমেই বিরোধী দলীয় নেতা এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি আসলে কি বলেছেন। তিনি বলতে চাচ্ছেন যে আসলে করোনার সময় থেকেও এখন অর্থনীতি খুব খারাপ সময়ে যাচ্ছে অর্থনীতির, এবং তিনি বলছেন যে সরকার আসলে উভয় সংকটে আছে। সেই উভয় সংকটটাকে তিনি এভাবে বুঝিয়েছেন যে বাজেট দিয়ে, যে বাজেটের একদিকে করের চাপে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, অন্যদিকে বাজেটের ঘাটতি মেটানোর জন্য যে অতিমাত্রায় ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা, সেটা শ্রমবাজারকে সংকুচিত করে দিচ্ছে। সব মিলিয়ে সরকার আসলে উভয় সংকটে আছে, তিনি এটা বলেছেন। এবং তিনি বলেছেন যে নিম্নমুখী রিজার্ভ, আমাদের যে রিজার্ভ যে কোনো সময় আমাদের আসলে বিপর্যয় ডেকে আনবে, তিনি এই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি কালো টাকা সাদা করার প্রসঙ্গটি নিয়ে তিনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে যেখানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর ধরা হচ্ছে 30%, সেখানে 15% কর, এটি অযৌক্তিক যে অপ্রদর্শিত অর্থকে বৈধ করার, সেটি তিনি প্রস্তাব দিয়েছেন। প্রয়োজনে যেহেতু ব্যক্তি পর্যায়ে যারা বৈধ আয় করবেন তাদের 30%, সেক্ষেত্রে অপ্রদর্শিত অর্থকে তিনি 50% পর্যন্ত রাখার প্রস্তাবনা দিয়েছেন। এরপরে প্রধানমন্ত্রী কথা বলেছেন, অর্থমন্ত্রী কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি বলেছেন তা কিছুক্ষণ আগে আমরা সেটি দেখিয়েছি, এবং অর্থমন্ত্রী যেটি আশা প্রকাশ করেছেন যে আগামী অর্থ বছরের মধ্যেই 6.5% নেমে আসবে মূল্যস্ফীতি। বেলায় জানতে চাই যে আজকে সমাপনী অধিবেশন, অর্থ বিল 2024 আজকের অধিবেশন থেকে পাশ হওয়ার কথা রয়েছে, পাশ হবে যেটি। জানতে চাই যে 2023-24 অর্থ বছর এবং 24-25 অর্থ বছরের মধ্যে কি পার্থক্য রয়েছে, কি পরিবর্তন আসতে পারে অর্থ বিল 2024-এ? খুব বড় কোনো পরিবর্তন আসছে না বিপ্লব। একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী তিনি জাতীয় সংসদে অর্থ বিল 2024 উপস্থাপন করেছেন, এবং এই উপস্থাপনের পর যারা সংসদে প্রস্তাব এনেছেন তাদের আলোচনা চলছিল, এবং কিছুক্ষণ এখন আসলে সংসদে বিরতি চলছে, মাগরিবের নামাজের বিরতি চলছে। এই বিরতির পরে কিন্তু আবার অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলেই কিন্তু এই প্রস্তাবটি পাশ হয়ে যাবে আজকেই অর্থ বিল। আমরা সাধারণত যেটি দেখি যে রেওয়াজ হচ্ছে বাজেট প্রস্তাবনা পাশ হওয়ার একদিন আগে অর্থ বিল পাশ হয়ে যায়, যেটি আয়কর আইনের সঙ্গে যুক্ত হয়। একটু যদি আমি বলতে চাই যে আসলে এই অর্থ বিলে কি থাকছে, আমি যদি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে যেটি বলছিলাম যে বড় কোনো সংশোধনী আসলে থাকছে না। এখানে প্রথমে যে প্রসঙ্গটি আমি বলেছিলাম যে কালো টাকা সাদা করার যে সুযোগ, সেটি 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ হবে, এটিই থাকছে। যদিও এই পুরো মাস জুড়ে এটা নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে, নানা ধরনের আলোচনা হয়েছে, কিন্তু এটির কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু একটি বিষয়ে অর্থমন্ত্রী এই বাজেট প্রস্তাবনায় তিনি বলেছেন যে এমপিরা যে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পায়, সেটি যেন এই সুযোগটি তিনি বাতিল করার প্রস্তাবনা করেছেন। কিন্তু
এই বিষয়ে নানা আলোচনার পরে প্রথমে এই বিষয়টি বলেছেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন এই বিষয়টি যেহেতু আইনগতভাবেই সংসদ সদস্যরা সুযোগটি পেয়ে আসছেন, সুতরাং আইন পরিবর্তন না করলে এটি পরিবর্তনের কোনো সুযোগ নাই। তার কথা ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমপিদের যে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সেটি বাতিল হচ্ছে না, সেটি এমপিরা শুল্কমুক্তভাবেই গাড়ি আমদানি করতে পারছে। পাশাপাশি বিত্তবানদের গাড়িতে কর ছাড়ের একটা সুবিধা থাকছে। শেয়ার বাজার থেকে বছরে 50 লাখ টাকার বেশি আয় করলে বর্ধিত আয়ের উপর 50% কর দিতে হবে, সেটিও এখানে থাকছে অর্থ বিল 2024-এ। অর্থনৈতিক অঞ্চলগুলোতে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির শুল্ক 0% রাখা হচ্ছে। এটি 1% কর করা হয়েছিল। আজকে প্রধানমন্ত্রীও কিন্তু এই 1% প্রত্যাহার করে 0-এ নামিয়ে আনার তিনি প্রস্তাবনা দিয়েছেন এবং আমরা যতটুকু জানি যে সেটি রাখা হবে, 0% করই কিন্তু আরোপ করা হচ্ছে। আর সর্বশেষ যে বিষয়টা আমি বলবো যে এখানে কর অবকাশ সুবিধা বহাল থাকছে এবং কিছুক্ষণের মধ্যেই অর্থ বিল 2024 জাতীয় সংসদে পাশ করা হবে। সম্পদ বিপ্লব, আমরা দেখছিলাম সহকর্মী বেলায়েত হোসেন 2024-25 অর্থ বছরের যে বাজেট এবং সেই সাথে যে অর্থ বিল পাশে প্রসঙ্গে কথা বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে বেলায়েত হোসেন। বিপ্লব, আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আমরা কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের যে রেল যোগাযোগ সেই বিষয়ে শুরুতেই কথা বলছিলাম এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশের যে ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলবে সেটি নিয়ে মোটামুটি এখন সরগরম পরিস্থিতি বিরাজ করছে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে বাংলাদেশের ভেতর দিয়ে এই যে রেল নিয়ে সমঝোতা করেছে সেটিতে ভারতই শুধু উপকৃত হবে না, বরং বাংলাদেশও উপকৃত হবে। মানে বাণিজ্যিক যে দিকটি রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের, সেটি কিছুটা বাড়বে। তবে বিশ্লেষকরা কিছুটা মতামত দিয়েছেন অন্যরকম। সেটা তারা বলছেন যে টেকসই চুক্তি করার আগে বিশ্লেষণধর্মী যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো আগে থেকে শেষ করার পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন। সিফার শাহরির একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, প্রতিবেদনটি আমরা দেখব। গত কয়েক বছরে দক্ষিণাঞ্চল সহ সারা দেশে বেড়েছে রেলপথ। রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে নতুন নতুন জেলা। তবে এবার আন্তদেশীয় রেল যোগাযোগেও বাড়ছে পরিধি। সবশেষ প্রধানমন্ত্রীর ভারত সফরে যার প্রতিফলন দেখা গেছে। সমঝোতা হয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের, যা নিয়ে আলোচনার টেবিলও সরগরম। যদিও প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের ট্রানজিট সুবিধা নতুন নয়, নৌ ও সড়কপথ ছাড়াও 5টি রেল রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করছে, যার 2টি পণ্যবাহী। তাহলে এবারের সমঝোতায় এত আলোচনা কেন? এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের মধ্য দিয়ে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি পণ্য পরিবহন করতে পারবে ভারত। বলা হচ্ছে এই সুবিধায় ভারতের ট্রেন গেদে সীমান্ত দিয়ে দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তারপর ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করবে। একই ট্রেন হলদিবাড়ি থেকে যাবে আসামের ডালগাঁও। সুযোগ রয়েছে হাসিমারা হয়ে ভুটান যাওয়ার। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জুলাই মাসেই হবে এ পথে পরীক্ষামূলক চলাচল। তারা বলছেন শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সাথেও এ রেলপথের মাধ্যমে নতুন বাণিজ্যের দ্বার উন্মোচন হবে। ঈশ্বরদী, আবদুল্লাপুর হয়ে আমাদের চিলাহাটি হয়ে ডালগাঁও পর্যন্ত একটা এমটি র্যাক হয়তো আগামী মাসেরই কোনো এক সময় এটা একটা পরীক্ষামূলক একটা চলবে। তো ওইটাকে আমরা চেয়েছি শুধু ডালগাঁও না, যাতে হাসিমারা পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়। ভেরি ক্লোজ টু ভুটান। ভারত বাংলাদেশের মধ্যেই বাণিজ্য এটা থাকবে না, এটা নেপাল এবং ভুটানের সাথেও আমাদের পারস্পরিক এই সম্পর্কটা আরও সুদৃঢ় হবে এবং ব্যবসা বাণিজ্যও অনেক উন্নত হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মত, এই চুক্তির ফলে দেশের লাভ কতটুকু হবে সেটি সবার আগে পর্যালোচনা করতে হবে। বিশেষ করে আর্থিক ও অবকাঠামো খাতে কী প্রভাব পড়বে তা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আমার কতটুকু অবকাঠামোর শেয়ার এবং অবচয় এবং অপারেশনাল ডিসরাপশন, এইগুলিকে টেকনিক্যাল রিপোর্ট আমার মনে হয় করে নিলে স্বচ্ছ হবে। স্বচ্ছতার বিউটিটা হলো যে কোনো চুক্তি করা যায়, কিন্তু টেকসই হবে কি না, ফেয়ার হলো কি না, এগুলি যদি স্বচ্ছ না হয়, টেকনিক্যাল ডিসিশন না হয়, তাহলে অনেক সময় দেখা যায় এগুলি টেকসই হয় না। আমার যে ন্যায্য পাওনাটা সেটা যদি আমি আদায় করতে না পারি, তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি আশা করব টেকনিক্যাল ডিসিশন হবে এবং উইন উইন সিচুয়েশন হবে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন দেয়া নেয়ার যোগবিয়োগে উভয় দেশের স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছতা জরুরি। সেই সাথে জনগণের সম্পৃক্ততায় জোর দেয়া দাবি তাদের। 95% লোকই তো কনভিন্স না বা বুঝতে পারছে না যেটা কি, কেন আমি এটাতে রাজি হলাম বা এটাতে কী উপযোগিতা কী উপকারিতা আমার হবে।
তো কাজে সেই জায়গাগুলোতে আমি মনে করি যে স্বচ্ছতাটার খুব জরুরি দরকার, এবং স্বচ্ছতাই কিন্তু আপনাকে টেকসই হওয়ার সুযোগটা তৈরি করে। তো কাজে এই স্বচ্ছতার জায়গাটা থাকা দরকার, পারস্পরিক উপাদেয়তাটা থাকা দরকার, এবং পারস্পরিকভাবে আমরা দেয়া নেওয়ার জায়গাটা, এই স্পিরিটটা থাকা দরকার বলে মনে করছি। তো কাজেই ভারত যদি মনে করে তার প্রয়োজন, ঠিক আছে, আমরা তাকে দিলাম, আমাদের প্রয়োজনটাও ভারত মনে রাখবে, এটাই আমার কাছে প্রত্যাশা। যদিও এ পথের সময়সূচি, পণ্যের ধরন ও ট্রেনের সংখ্যা এখনও নির্ধারণ হয়নি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বিপ্লব, একটি দেশের অর্থনৈতিক অবস্থানকে শক্ত করার জন্য স্বর্ণের মজুদ সহায়ক ভূমিকা পালন করে। সেদিক থেকে বাংলাদেশ পিছিয়ে, এবং এই সম্ভাবনা থাকলেও সঠিক রাজস্ব ব্যবস্থাপনা এবং নীতিগত ইস্যুর অভাবে এগোতে পারছে না এই শিল্প। সম্ভাবনা অনেক রয়েছে। তার আগে অর্থনীতিবিদরা যেটি পরামর্শ দিচ্ছেন এবং তাগিদ দিচ্ছেন যে এই সম্ভাবনাটুকুকে, মানে এই খাতটাকে কাজে লাগার জন্য সবার আগে স্বর্ণ চোরাচালান যে হয় সেটি কঠোর হস্তে দমন করার জন্য সরকারকে আরও কঠোর হতে হবে, ভূমিকা রাখতে হবে। তাহলেই যে তৈরি পোশাক শিল্পের মতো একটি অন্যতম রপ্তানি খাত, জুয়েলারি শিল্পটাও কিন্তু সেই খাতে পরিণত হয়ে উঠবে। সিউল আহমেদের একটি প্রতিবেদন হাতে রয়েছে, দেখে আসি। পৃথিবীতে অন্যান্য মৌলের তুলনায় স্বর্ণের পরিমাণ খুবই কম। সে কারণে অর্থনীতিতে স্বর্ণের কৌশলগত গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বর্ণের মজুদ। 18 শতক থেকে মূল্যবান ধাতু রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের নির্ভরযোগ্য উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে। 1970-এর দশকে আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যক্ত হয়, তবুও অনেক দেশ এখনও স্বর্ণের মজুদ বাড়িয়ে চলছে। এদিকে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের রিজার্ভেরও চাহিদা বাড়ছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্পদ সংরক্ষণের জন্য স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়াও একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে সংহত করতে স্বর্ণের মজুদ সহায়ক ভূমিকা পালন করে। বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ স্বর্ণ রপ্তানি বা মজুদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পিছিয়ে আছে। দেশে স্বর্ণের বাজারের আকার প্রায় 3 লাখ কোটি টাকা। স্বর্ণ ব্যবসার সাথে যারা জড়িত তাদের মতে 2030 সালের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বর্ণের বাজার প্রায় 12% বৃদ্ধি পাবে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য দরকার সঠিক রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা। এদিকে বর্তমানে সোনার অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটের হার 5%, সেটিকে পরিবর্তন করে 3% নামিয়ে আনা দরকার বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। রাজস্ব কেমনে বাড়বে সেই প্রপোজালগুলি আমরা বাজেটের আগে দিই, কিন্তু ওনারা সেগুলিকে তেমন একটা নজরে আনে না। সাধারণত কাস্টমাররা এত বেশি ভ্যাট দিয়ে অভ্যস্ত না, এমনি গোল্ডের দাম বেশি, তারপরে হলো এই ভ্যাটের জন্য, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 3% ভ্যাট। তো 3% ভ্যাট যদি এত দামে গয়না ইজিভাবে ইন্ডিয়াতে অনেকে চলে যায়, আমাদের এখানে যদি কমিয়ে দিত 3%, তাহলে এইখানে অনেককে বোঝানো যাইতো কাস্টমারদেরকে, তারাও বিদেশমুখী হইতো না। এদিকে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির মতে ভারতের সাথে বাংলাদেশের স্বর্ণের দাম ভরি প্রতি পার্থক্য অনেক টাকা। কোনো কোনো ক্ষেত্রে এই পার্থক্য 10,000 টাকারও বেশি। দেশের স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত গহনার ন্যূনতম মজুরি 6% যুক্ত হয়। সব মিলে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে বাংলাদেশে মোট 1,29,819 টাকা লাগছে। অন্যদিকে ভারতে এক ভরি স্বর্ণের ক্ষেত্রে 3% হারে ভ্যাট এবং মজুরি দিয়ে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগছে প্রায় 1,19,259 টাকা। ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে আপনার 5% ভ্যাট, AIT 5%, 2,000 টাকা পার 11.664 গ্রামে ট্যাক্স, প্লাস লজিস্টিক একটা কস্ট আছে 1.5% সামথিং লাইক দ্যাট। এগুলো হিসাব করলে 13 থেকে 14% আমাদের ট্যাক্স পড়ে যাচ্ছে গোল্ড ইম্পোর্ট করতে গিয়ে। আপনি 4,000 টাকা দিয়ে যে ব্যাগেজ রুলের আন্ডারে আপনি প্রোডাক্টটা নিয়ে আসতে পারতেছেন, সেই প্রোডাক্টটা যদি একজন ইম্পোর্টার 13.5 বা 14% ট্যাক্স দিয়ে আনে, তাহলে কোনটা সেল হবে, কোনটা সহজলভ্য? গভর্নমেন্টকে এই জায়গাটা হাত দিতে হবে। 2018 সালে স্বর্ণ নীতিমালা অনুমোদন দেওয়া হলেও 2021 সালের অক্টোবরে তা সংশোধন করা হয়। স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের। তাহলে তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠবে বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। আমি যদি আজকে এলসি ওপেন করি, সেই প্রোডাক্টটা আমার হাতে পাইতে মিনিমাম 15 থেকে 20 ওয়ার্কিং ডেজ লাগতেছে। গোল্ডের প্রাইসটা মিনিটে ওঠানামা করে, তো সেখানে আমি ইম্পোর্ট করে 15 দিন পরে আমার এইটার মূল্য কি আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই রিস্কে যাওয়ার চাইতে আমি যদি খোলা বাজারে আমি পাইয়ে যাই, তা আমি কেন
এত হ্যাসেলে যাব, যার কারণে আমাদের যারা ইম্পোর্টার আমরা হতাশাগ্রস্ত। এনবিআর এর ভ্যাট আর ট্যাক্সের এটা যত স্পেসিফিক হবে এবং ক্লিয়ার হবে, এইটা চেঞ্জ করলে আমার মনে হয় বা জুয়েলারি বা সেক্টর ডেভেলপ হয়ে যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে আরও কম পাই, আমার গাড়ি ভাড়া কম, রেটও কম, একটু রেট কম থাকে, আমি কেন এত দাম দিয়ে নিব? তখন আমরা মনে করি যে 15-16 হাজার টাকা ব্যাটটা একটু কমলে আমরা কাস্টমারটাও পাবো, আমাদেরও কাস্টমার আমাদের রাজস্বটা দিবে, আমরাও পর্যাপ্ত পরিমাণ রাজস্বটা সরকারকে দিতে পারবো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম স্বর্ণ পরিশোধনাগার শিল্প স্থাপন করতে যাচ্ছে। এতে করে মেড ইন বাংলাদেশ সংবলিত স্বর্ণের বার রপ্তানির সুযোগ তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্যের মতে স্বর্ণ থেকে রাজস্ব আয় বাড়াতে আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে, একই সাথে কমাতে হবে শুল্ক। প্রকৃতপক্ষে ব্যাগেজ রুলের আওতায় যেগুলো আসে সেগুলোতে মার্কেটে ইফেক্ট খুব বেশি থাকে তা না। মার্কেটে ইফেক্ট থাকে আসলে যেটা চলাচলের মাধ্যমে আসে, আনডিক্লেয়ার যেটা আসে, সেটার ইফেক্টই বেশি। আর এখানে তারপরও সংশোধনের আমার মনে হয় সুযোগ রয়ে গেছে। সেটা হচ্ছে যেমন একসময় 200 গ্রাম ছিল, পরে 150 গ্রাম করা হলো, এখন 100 গ্রাম করা হলো। হয়তো এনবিআর গ্র্যাজুয়ালি এটা হয়তো কমিয়ে ফেলবে, কমিয়ে ফেলাই ভালো আমার কাছে মনে হয় জিনিসটা। স্বর্ণের যে একই আইটেম 12 পিস পর্যন্ত আনা যাবে, 12 পিস আসলে কমার্শিয়াল কোয়ান্টিটি হয়ে যায়। আমি মনে করি এই সংখ্যাটা কমিয়ে আনা দরকার, যে একই আইটেম 3-4 পিস, হাইয়েস্ট 6 পিস পর্যন্ত হতে পারে। দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে জুয়েলারি শিল্পের সক্ষমতা তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারকে সবার আগে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। এটা পুরোপুরি এখন একটা ইনফর্মাল সাপ্লাই চেনে দাঁড়িয়ে আছে এবং এখানে মানে ইলিগ্যাল ট্রানজ্যাকশানগুলো সবচেয়ে বেশি। এরকম একটা সাপ্লাই চেনের মাধ্যমে আপনি কোনোদিনই একটি বলিষ্ঠ, এটা রপ্তানিমুখী দূরে থাক, অভ্যন্তরীণ সাপ্লাই চেনই আপনি গড়ে তুলতে পারবেন না। সেটা স্বর্ণ হোক, স্বর্ণের জুয়েলারি হোক, সে কোনোটাই সম্ভব না। সুতরাং বাজুসের উচিত হবে সরকারের সহযোগিতা নিয়ে সমস্ত ধরনের আমদানি রপ্তানিগুলো এগুলো যাতে ফর্মালাইজড হয়, কোনো ধরনের ইলিগ্যাল ট্রানজ্যাকশানে যাতে তাদের সদস্যরা উৎসাহিত না হন, সেই জায়গাগুলোর দিকে প্রথমত নজর দেওয়া। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে গত 1 বছরে যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে $22 বিলিয়ন রিজার্ভ জমা পড়ত। এ থেকে সরকার রাজস্ব পেত প্রায় 10,000 কোটি টাকা। বিপুল সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র যথাযথ পদক্ষেপের অভাবে বিশ্বের স্বর্ণালংকার রপ্তানিকারক দেশের তালিকায় নেই বাংলাদেশ। তবে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাম। অন্যদিকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 73,000 কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। যদি এই পাচার রোধ করা যেত তাহলে বিশ্বে বাংলাদেশের যে জুয়েলারি পণ্য রপ্তানি রয়েছে সেটি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করত। কারণ বাংলাদেশে যে জুয়েলারি কারিগর রয়েছে তাদের প্রশংসায় পঞ্চমুখ পুরো বিশ্ব। সিউল আহমেদ, এখন, ঢাকা। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। 1 বছরে দেশে সাইবার অপরাধের সংখ্যা দ্বিগুণ বেড়েছে, যার বেশিরভাগই সাইবার বুলিং ও ই-কমার্স প্রতারণা। আর সাইবার অপরাধের শিকার হওয়াদের মধ্যে 79% তরুণ তরুণী। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। পুলিশ বলছে সাইবার আইন সম্পর্কে না জানার কারণেই বাড়ছে এ ধরনের অপরাধ। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। কেনাকাটা থেকে শুরু করে আর্থিক লেনদেন, ইমেল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবকিছুই জড়িয়ে আছে জীবন ও জীবিকার সঙ্গে। বর্তমানে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন 132 জনের ওপর জরিপ চালিয়েছে। এই জরিপের পরিপ্রেক্ষিতে শনিবার বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা 2024 শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনটি বলছে গত 1 বছরে তরুণরাই সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের শিকার। এর মধ্যে 78.78% 18 থেকে 30 বছরের মধ্যে।
এছাড়াও আক্রান্তদের প্রায় 59% হচ্ছেন নারী। অপরাধের ধরনের মধ্যে 21.65% সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট বেদখল বা হ্যাকিংয়ের শিকার হয়ে শীর্ষে রয়েছে। 2023 সালে দেশের সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ প্রবণতা বৃদ্ধির প্রবণতা আমরা দেখেছি। সাইবার অপরাধের মধ্যে সবথেকে বেশি সাইবার বুলিং। 46.91% মানুষ সাইবার বুলিংয়ের শিকার হয়, আর সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের শিকার হয় 21.65% মানুষ। 14.94% মানুষই ই কমার্স লেনদেনে প্রতারণার শিকার হয়। পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের তথ্য মতে 2023 সালের সাইবার ক্রাইমের অভিযোগ আসে 28,212টি। এর মধ্যে সমাধান হয় 21,889টি। তবে ব্যাপক অভিযোগ পড়লেও মামলা হওয়ার হার মাত্র 3.73%। পুলিশ বলছে সাধারণ মানুষ সাইবার সুরক্ষা আইন সম্পর্কে এখনও পুরোপুরি জানে না। সচেতনতাই পারে সাইবার অপরাধ কমাতে। সাইবার ওয়ার্ল্ডের সব কম্পোনেন্টগুলোই খুব ফ্র্যাজাইল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ইটস লাইক আইস। ভয়, সামাজিক ভয়, এগুলো থেকে যখন আমি একটি রিপোর্ট একটু দেরিতে আমি সাবমিট করব, ততক্ষণে কিন্তু এটার গ্র্যাভিটি বা এই এভিডেন্স রাখার মতো অবস্থাটা আর থাকে না। সাইবার ক্রাইমগুলি কিন্তু হয় ব্যক্তিগত পর্যায়ে 70%। আমাদের নিজস্ব ভুল, আমরা বিভিন্ন সময় লোভের মধ্যে পড়ে যাই। অ্যাওয়ারনেস যত বাড়বে ক্রাইমটা তত কমে যাবে। সাইবার ক্রাইমের শিকার তরুণদের 42%-এর পরিবার তাদের সাথে নমনীয় না হওয়ায় সাইবার অপরাধের শিকার ব্যক্তিরা মানসিকভাবে চাপে থাকেন, এমন তথ্য উঠে আসে প্রতিবেদনে। 80 to 90% ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে প্রযুক্তির ব্যবহারকারী। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বর্ষা শুরুর পর বেড়েছে এডিস মশার উপদ্রব, যার কারণে রাজধানী সহ দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3,500-এরও বেশি, আর প্রাণ হারিয়েছেন 43 জন। ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং তারা বলছে যে কোনো উপসর্গ দেখলে যত দ্রুত সম্ভব নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে। আরও জানাচ্ছেন মাঝারিমন। বর্ষা শুরু হতেই বেড়েছে মশার উপদ্রব, এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। রাজধানীর মুগদা হাসপাতালের তথ্য বলছে এপ্রিল মাসে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 215 জন। মার্চে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 295 জন, আর জুনে তা গিয়ে ঠেকে 368 জনে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতেও সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এপ্রিলে 504 জন, মেতে 644 জন, আর জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 694 জন। তবে আক্রান্তদের অনেকেই হাসপাতালে আসছেন দেরিতে, ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এই যেমন রাজধানীর রায়েরবাগ এলাকার রাজমিস্ত্রি শাওন মিয়া, জ্বর, মাথা ব্যথা নিয়ে বাসায় ভুগেছেন 4 দিন। এরপর মুগদা হাসপাতালে এসে জানলেন ডেঙ্গু আক্রান্ত তিনি। বাসায় 4 দিন ছিলাম, খুব জ্বর ছিল, নাপা টাপা খাইলাম, পরে দেখি কোনো হয় না, পরে আবার আসলাম হাসপাতালে। শাওনের মতো অনেকেই কয়েকদিন জ্বরে ভুগে তারপর এসেছেন হাসপাতালে, যাদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। প্রথমে জ্বর আসছিল, তারপর জ্বর থেকে হঠাৎ বমি, তারপরে হসপিটালে আসার পরে পরীক্ষা করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে। 2 দিন জ্বর কমে না দেখে আমরা হাসপাতাল নিয়েছি শুক্রবার দিন। আনছে সাথে সাথে এরা ভর্তি নিছে, ভর্তি নিয়ে পরীক্ষা দিছে, 3 ঘন্টা পরে রিপোর্ট দিছে আর ওই ধরা পড়ছে ডেঙ্গু জ্বর। ডাক্তার স্বাভাবিক যে প্যারাসিটামল এগুলো দিয়েছিল, তারপরে রাত থেকে আবার শুরু হয়েছে, মানে প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর উপসর্গ থাকলে দেরি না করে পরামর্শ নিতে হবে, না হলে মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। যখন অতিরিক্ত ঝুঁকিতে যাচ্ছেন তখন হসপিটালে আসতেছেন, ফলশ্রুতিতে কী ঘটতেছে, আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষমতা যেমন সীমিতবদ্ধ হয়ে যায়, তার রিকভারিতে ফিরে আসার সমস্যাটা সীমিত হয়ে যায়। আমরা যেটা বলবো সেটা হলো, দয়া করে যখনই আপনি মনে হবে যে আপনি প্রথাগত উপসর্গের বাইরে চলে যাচ্ছেন, তখনই বা এই উপসর্গগুলো সাধারণ রোগের সঙ্গে খাপ খায় না, দ্রুত একজন রেজিস্টার্ড বা একটি সরকারি হসপিটালে আসুন, যারা ডেঙ্গু সম্পর্কে যথেষ্ট অবগত। তবে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সামাল দিতে কষ্ট হবে না বলছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সবাই এর ব্যাপারে অ্যালার্ট, এবং তারা যেভাবে আমাদেরকে
ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রাখছি এবং আমাদের পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য যেগুলো দরকার হয়, ফ্লুইড বা ডেঙ্গু পরীক্ষার কিট, এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। মাঝার ইমন, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। সাদিক এগ্রো সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজধানীর রামচন্দ্রপুর খালের একাংশ দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আপাতত শেষ হয়েছে 3 দিনের অভিযান। নিম্ন আয়ের মানুষের ঘরবাড়ি ভাঙা পড়েছে উচ্ছেদ অভিযানে। তবে ঢাকা উত্তর সিটি বলছে, আবাসিক এলাকায় দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। রামচন্দ্রপুর খাল উদ্ধার অভিযানে অনেক স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভাঙা পড়েছে অস্থায়ীভাবে বসবাস করা বেশ কিছু পরিবারের ঘর। ছাগলকাণ্ডে আলোচিত পশুর খামার সাদিক অ্যাগ্রো সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ধ্বংসাবশেষ বিক্রি হয়েছে নিলামে। কিনে নেয় এসব সামগ্রী সরিয়ে নিতে কয়েক ঘন্টার মধ্যেই কাজে নেমে পড়ে শ্রমিকরা। তবে এত বড় স্থাপনার ভাঙা ইট পাথরের নিচে হারিয়ে গেছে নিম্নবিত্তের সংসার, যার উদ্ধার করা যায়নি অভিযোগ এলাকাবাসীর। আমার ভাঙ্গে আগে বাড়ায় এই করতে করতে এই রুমটা তৈরি করছে না, এই রুমেরও 40 হাত ভিতরে পূব দিকে আমার ঘর ছিল, আমাদের ভাঙতে ভাঙতে এইখানে আনছে। এই জন্য 1 লাখ টাকা ভাঙ্গা ঘর উঠাইলাম, অন্তত আমার ঘরে ঘরটা ভাঙ্গা চুরিয়া দিল, আমরা কই যাবো? আমার ঘরে আগে ভরো কয় নাই, আমরা কোনো মাল সামানো নিতারি নেই, যা থোড়া থোড়া যেটুক বাইক করতারছি তারা নিলাম সম্পর্কে যারা উপস্থিত ছিল তাৎক্ষণিক এখানে আমাদের স্থানীয় কাউন্সিলর ছিল, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা ছিল, প্রশাসন ছিল, তাদের একসাথে বসে তারাই একটা নিলামের ব্যবস্থা করছে। এটা গরিব মানুষ এইসব ব্যাপারে কিছু জানে না। একটা সময় যে তারা পিলার দিয়েছিল সেটার ভিতরে না, সেই অংশটুকু ভেঙে ফেলা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, শুধু রামচন্দ্রপুর খাল নয়, 7 মসজিদ হাউজিং আবাসিক এলাকায় ফার্ম ও বাণিজ্যিক স্থাপনায় বাড়ছিল দূষণ ও ডেঙ্গু সহ নানা অসুখের ঝুঁকি। তাই কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয়, তারা সিটি কর্পোরেশন এলাকার নাগরিক সুরক্ষা দিতে পরিচালনা করেছে এই অভিযান। 3 দিনের অভিযানে প্রথম দিন ঢাকা জেলা প্রশাসন থেকে চিহ্নিত করে দেয়া হয় সরকারি খাস জমির সীমানা। এলাকাবাসীর অভিযোগ, চিহ্নিত এলাকার বাইরেও উচ্ছেদ করা হয়েছে বেশ কিছু স্থাপনা, যার মধ্যে ভাঙা হয় বেশ কিছু আবাসিক ঘরবাড়ি। তবে সীমানার বাইরে ব্যক্তি খতিয়ানে থাকা যেসব আবাসিক স্থাপনা ভাঙা হয়েছে তা আদালতের সিদ্ধান্ত মোতাবেক। খাস জমির কাছে ভবন নির্মাণে প্রয়োজনীয় অনুমতি না থাকায় এসব ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে অন্তত 20টি স্থাপনা ভেঙে দেওয়া হয়। তবে রামচন্দ্রপুর খালের কতটুকু অংশ সুরক্ষিত করা গেল এমন প্রশ্নে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে আপাতত কাজ সম্পন্ন করা হয়েছে। দখল হওয়া খালের বাকি অংশ উদ্ধারে কাজ চলবে। মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা ফোরশো ল্যান্ড, যে এখানে এনওসি নিয়ে যেটা যে কত দূরে আপনি ভবন করতে পারবেন, সিটি কর্পোরেশনের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যে ভবনগুলি নির্মাণ করা হয়েছে কি হয়নি সেগুলি দেখে যে মেজারমেন্ট করে যেগুলো অবৈধ পাওয়া গেছে সেই ভবনগুলো, সেই অবৈধ স্থাপনাগুলি আমরা ভেঙেছি। ক্ষতিগ্রস্তরা বলছেন, এসব স্থাপনা ভাঙার পর তাদের মালামাল সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হয়নি, বরং তা না জানিয়ে নিলামের পর করা হয় চটজলদি অপসারণ। রাজধানীর রামচন্দ্রপুর খাল দখলমুক্ত ও 7 মসজিদ হাউজিং আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 দিনের অভিযান সম্পন্ন হয়েছে, যাতে দখলমুক্ত হয়েছে রামচন্দ্রপুর খালের কিছু অংশ। উত্তর সিটি বলছে, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সমন্বয়ে তাদের স্বাভাবিক অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে এলাকাবাসী বলছে, শুধু বাণিজ্যিক স্থাপনা নয়, তাদের অভিযোগ বিনা নোটিশে গুড়িয়ে দেওয়া হয়েছে কিছু আবাসিক ঘরবাড়িও, যাতে ঠাঁই ছিল 50টি নিম্ন আয়ের পরিবারের 200 মানুষের, যারা এখন সকলেই দাঁড়িয়েছেন খোলা আকাশের নিচে বৃষ্টির দিনে। তানজিম শাফিন, এখন, ঢাকা।
বরিশালে বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ, এতে ভোগান্তিতে নগরবাসী। বরিশাল নগরীতে 80 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও ঘাটতি রয়েছে 30 থেকে 35 মেগাওয়াট। এই নিয়ে বিস্তারিত আমরা জানতে চাই, সেখানকার সহকর্মী অমিত হাসানের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। আমি জানতে চাই যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এর কারণ কি? পাশাপাশি এই যে 30 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠান কি বলছে এই ঘাটতি নিয়ে? বেড়েছে এবং দিন রাত যে কোনো সময় কিন্তু হুটহাট করে বিদ্যুৎ চলে যাচ্ছে, এতে ভোগান্তিতে পড়ছেন যারা নগরবাসী রয়েছেন তারা। এবং এই বরিশাল সিটি কর্পোরেশনে প্রায় 1,36,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু আসলে এটি নিয়ে একটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং বরিশালের বিশেষ করে তালতলী, সাগরদী, কাউনিয়া এসব এলাকায় কিন্তু বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু আসলে এটি নিয়ে একটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং বরিশালের বিশেষ করে তালতলী, সাগরদী, কাউনিয়া এসব এলাকায় কিন্তু লোডশেডিংয়ের পরিমাণটা বেশি হচ্ছে এবং যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে হুটহাট করে যে লোডশেডিং হচ্ছে তারা কিন্তু খুব সমস্যায় পড়ছেন বাইরে যেতে কিংবা বাসার মধ্যে থেকে। বিশেষ করে রাত্রেবেলা যদি এভাবে হুটহাট কারেন্ট চলে যায় কিংবা বিদ্যুৎ না থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে জীবনযাপনে কিছুটা ব্যাহত হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা কিন্তু আসলে ব্যবসা পরিচালনা করতেও কিছুটা সমস্যায় পড়ছেন। ক্রেতা বেচা কেনা কিন্তু কিছুটা কমে গেছে এই বিদ্যুতের কারণে। তারা চান যথাযথভাবে যেন এই বিদ্যুৎটি সরবরাহ করা হয়। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, বরিশাল নগরীতে 80 মেগাওয়াট বিদ্যুৎ যেখানে চাহিদা রয়েছে, সেখানে কিন্তু 30 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে, যার কারণে এই সরবরাহ কম থাকার কারণেই কিন্তু বিদ্যুতের সরবরাহ কম, যার কারণে কিন্তু এই লোডশেডিং আসলে হচ্ছে এবং চাহিদা বাড়ার সরবরাহ করা হবে। তবে পায়রা বন্দরে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কিছুটা সমস্যার কথা তারা আমাদেরকে জানিয়েছেন, তবে ক্যামেরার সামনে আসলে তারা কিছুই বলতে চাননি, এভাবে জানিয়েছেন। তবে 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হওয়ার কথা রয়েছেন এমনটা তারা ফোনের মাধ্যমে জানিয়েছেন। এবং আরেকটু যদি বলি, বরিশাল নগরীর কিন্তু বেশ কিছু জায়গায় কয়েকদিন ধরে এই যে বিদ্যুতের সমস্যা সৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু ভোগান্তিতে বেশি পড়ছেন যারা ব্যবসায়ী এবং যারা নগরবাসী রয়েছেন তারা। এবং আরেকটু যদি বলি যে আগামীকাল থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, শিক্ষার্থীদের জন্য কিন্তু এটি একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বরিশালের বিদ্যুৎ সংক্রান্ত তথ্য নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিপ্লব। জি, অমিত হাসান। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপাকে এবং অতিষ্ঠ বরিশাল নগরবাসী, এই বিষয়ে বিস্তারিত জানছিলাম। অমিত হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। শান্তবাজারের সময় হলো আরেকটি ছোট্ট বিরতির। ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। বিপ্লব, ভারতের রাজধানী নয়াদিল্লিতে অতিবৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাণ গেছে কমপক্ষে 8 জনের এবং সেই সাথে শহরের বিভিন্ন জায়গায় যেমন জলাবদ্ধতা দেখা দিয়েছে, তেমনি তীব্র যানজটও দেখা দিয়েছে। পাশাপাশি পানি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অনেকটাই নড়বড়ে। শম্পা, আমরা কিন্তু গত বছরের কথাও যদি বলি, স্মরণকালের ইতিহাসে ভয়াবহ ক্ষতি এবং প্রাণহানির কবলে পড়েছিল হিমাচল প্রদেশের সিমলাতে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও কিন্তু একদম বর্ষা মৌসুমের শুরুতেই আপনি লাদাখ বলেন কিংবা হিমাচল প্রদেশে বলেন, সেখানে আগ্রাসী রূপে বর্ষা ফিরে আসছে। এ নিয়ে বিস্তারিত নুজহাত কামালের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। ৮৮ বছরের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টির দিন পার করেও স্বস্তি নেই দিল্লিবাসীর। শনি আর রোববারও রয়েছে মুষলধারে বৃষ্টির আভাস, জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। 2 কোটি বাসিন্দার শহরে শুক্রবার স্থানীয় সময় রাত 8:30 পর্যন্ত 24 ঘন্টায় 228 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ, যা 1936 সালের পর সর্বোচ্চ। বর্ষাকাল জুড়ে দিল্লিতে বৃষ্টির গড় 800 মিলিমিটার হলেও চলতি মৌসুমের একদিনে পুরো মৌসুমের 25% বৃষ্টি দেখে ফেলেছে নগরবাসী। জুন মাসে দিল্লিতে বৃষ্টির স্বাভাবিক গড় 74 মিলিমিটার হলেও শুক্রবারের অতি বর্ষণের জেরে চলতি মাসে 3 গুণের বেশি মোট বৃষ্টি দেখল নগরবাসী। এ সংখ্যাও 88 বছরের সর্বোচ্চ। একদিনের বৃষ্টিতেই শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা আর যানজটে নাগরিক জীবনে দেখা দিয়েছে তীব্র অরাজকতা। অথচ আরও প্রায় 1 সপ্তাহ আবহাওয়া এমনই থাকবে বলছেন আবহাওয়াবিদরা। जाम बहुत लगा हुआ है वैसे तो, और पानी इतना भर चुका है इस बार के पूछो मत। कि अभी मैं गाड़ी ले गया था, पूरी गाड़ियाँ बंद हो चुकी है, सब वापस आ रहे हैं।
मेरी भी गाड़ी बंद हो गई थी, अब मैंने चालू करी है। बहुत दिक्कत है, बहुत दिक्कत है। इतनी कोचिंग में नहीं जा पा रहे हैं तो दिक्कत है। पहली बारिश में ये हाल है ड्रेनेज सिस्टम का, अभी तो बारिश और होगी। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ছে প্রাণহানিও। পরিস্থিতির জন্য দিল্লির আম আদমি সরকারকে দায়ী করছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির নেতারা। पिछले एक महीने से सदन में हम लड़ाई लड़ रहे थे कि पीडब्ल्यूडी के नाले साफ कराओ, पर दिल्ली सरकार के कान में जू नहीं लग रही थी, जिसकी वजह से आज सारा पानी भर चुका है। पूरी दिल्ली में जल भराव है, कोई इंतजाम नहीं। তবে বৃষ্টির কল্যাণে মাসব্যাপী তাপদাহ আর বায়ু দূষণের হাত থেকে অল্প সময়ের জন্য হলেও মুক্তি মিলেছে দিল্লিবাসীর। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস ছিল। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 80%। বিশ্বের অন্যতম দূষিত নগরীটিতে এদিন বায়ু মান সূচক ছিল সন্তোষজনক। এদিকে বর্ষার ক্ষুব্ধ রূপ দেখতে শুরু করেছে উত্তরের হিমাচল প্রদেশও। অতিবৃষ্টির জেরে সোলানে আকস্মিক বন্যা আর ভূমিধস ও পাথুরে পাহাড়ে ধস নেমেছে সিমলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন পর্যায়ের আবহাওয়া সতর্কতা জারি করেছে প্রশাসন। এছাড়া কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চলেও নিয়ন্ত্রণ রেখার কাছে টহলের সময় হরপা বানে শনিবার নিখোঁজ হয় কমপক্ষে 5 সেনা কর্মকর্তা। নুসহাত কামাল, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekontv-তে।